Where is Shimanto Gaurav located? Which continent has the maximum number of countries? Which was the first country to grant women in the right of vote? Which country is the origin of recently elected Pope? এই যে পোপের ব্যাপারটা, এটা যদি বাংলা করি আমরা, সম্প্রতি নির্বাচিত পোপ কোন দেশের নাগরিক? সম্প্রতি যে একটা পোপ নির্বাচিত হয়েছে সেটা কোন দেশের নাগরিক? এটা পোপ যদি আমরা বলি, আমরা দেখি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করার পর, তাই না? পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করার পর নতুন করে পোপ নিযুক্ত করা হয়েছে। নতুন করে কি করা হয়েছে? পোপ নিযুক্ত করা হয়েছে। তার বাসা কোথায় বা তিনি কোথায় থেকে হয়েছে? আমরা কিন্তু এখানে একটু সিলেজিং করে বলেছিলাম যে যেমন ডোনাল্ড ট্রাম্প পোপ মৃত্যুবরণ করার পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে মজা করে বলুক আর সিরিয়াস বলুক, তিনি কিন্তু বলেছিল যে আমি পোপ হতে চাই, তাই না? ওদের পোপ নিয়োগ করতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? ওদের পোপ নিয়োগ করতে গেলে কি আছে? বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে এটা কি আর কখনোই সম্ভব যে আসলে ডোনাল্ড ট্রাম্প হবে? ডোনাল্ড ট্রাম্প হয়তো বিশ্বের প্রেসিডেন্ট হতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু পোপ হতে গেলে তাকে ওরকম সংযম বা আত্মসংযমের কোনো তার মধ্যে সিটে ফোটাও নাই। তবে ইউএসএ থেকেই পোপ নির্বাচিত হয়েছে। কোথা থেকে? ইউএসএ থেকেই পোপ নির্বাচিত হয়েছে। তারপর আমরা আসি, হুইচ কন্টিনেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কান্ট্রিজ? সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে? অর্থাৎ আমরা যদি এটাকে স্বাধীন দেশ হিসেবেও মনে করতে পারি, সমস্যা নেই। কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি? এটা হচ্ছে প্রশ্ন। আমরা সচরাচর দেখি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেশের সংখ্যা কোথায়? উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশে। কোথায়? আফ্রিকা মহাদেশে। বলা হয়ে থাকে প্রায় স্বাধীন দেশের সংখ্যা 44টি। এশিয়াতে স্বাধীন দেশ এবং দুটা দেশ আছে, পর্যবেক্ষক দেশ হিসেবে আছে 48 বা 46 হিসেবে মনে করা হয়। ইউরোপে 44টা দেশ, সাউথ আফ্রিকা দুটাতেই 14টা করে দেশ, মূলত 12টা এবং 14টা করে দেশ আছে। সো আমরা সবচেয়ে বেশি দেশ, স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে কোথায়? আফ্রিকাতে। আফ্রিকা মহাদেশে সবচেয়ে স্বাধীন দেশের সংখ্যা বেশি। আর এই স্বাধীন দেশ হলে কি হবে? স্বাধীন দেশের সংখ্যা বেশি দিয়েও আমরা কি করব? আমরা যদি দেখি বিশ্বের মধ্যে মহাদেশ কতটা? মহাদেশ হচ্ছে বিশ্বের 7টা, তাই না? 7টি মহাদেশ। তার মধ্যে বৃহত্তম মহাদেশ বলা হয় কাকে? বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। আর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে কোনটা বলেন তো দেখি? ক্ষুদ্রতম মহাদেশ, বৃহত্তম মহাদেশ এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। কোন মহাদেশ? ওশেনিয়া, যেটাকে আমরা সচরাচর অনেক সময় অস্ট্রেলিয়াও বলে থাকি, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। আর ক্ষুদ্রতম দিক থেকে, বৃহত্তম দিক থেকে হচ্ছে এশিয়া মহাদেশ। বৃহত্তম দিক থেকে কি? এশিয়া মহাদেশ। তাহলে এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন পড়ার দরকার ওভাবে নেই। সব ব্যাংকে যেহেতু এসেছে, কন্টিনেন্ট নিয়ে একটু পড়ে ফেলবেন সবাই। দ্য রিসেন্ট অপারেশন লঞ্চড বাই ইন্ডিয়া অ্যাগেইনস্ট পাকিস্তান। এটাও কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, ইসরায়েল, গাজা, হামাস, এই আক্রমণগুলোর পরে পরে আবার নতুন করে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হলো, তাই না? ভারত এবং পাকিস্তানের মধ্যে আর নতুন করে একটা কি হলো? আন্দোলন বা হামলা আমরা দেখলাম। এই হামলার মধ্যে ইন্ডিয়া একটা দোহাই দিল। দোহাই যদি আমরা বলি যে ইন্ডিয়া একটা দোষ দিল কাকে? পাকিস্তানকে। যেখানে আমরা পেহেলগাম দেখলাম, তাই না? কোথায় দেখেছি? পেহেলগাম। পেহেলগাম আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে পেহেলগামে আক্রমণ করে, হঠাৎ করে কি করে? পেহেলগামে আক্রমণ করে সেখানে বেশ কিছু ইন্ডিয়ান হিন্দুত্ববাদী, যেটা আমরা বলে থাকি, বেশ কিছু ইন্ডিয়ান হিন্দুত্ববাদীকে মেরে ফেলা হয়। আর এটার জন্য ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া দোষ দিল কাকে? দোষ দিল পাকিস্তানকে। আর এই পাকিস্তানকে দোষ দেওয়ার ফলে, পাকিস্তানকে দোষ দিয়ে মূলত তারা একটা আক্রমণ করলো, যেটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। কি নাম? অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর আমরা ধরতে পারি। সিন্দুর অথবা সিঁদুর আমরা ধরে নিতে পারি। তাহলে জয় শ্রীরাম, অপারেশন মেঘদূত, অপারেশন ডেভিল শক্তি, এগুলো কিছু না, এটা হচ্ছে অপারেশন সিন্দুর। এটার নাম কি? অপারেশন সিন্দুর। তাহলে পাকিস্তান থেকে ভারতে অপারেশনের নাম কি? এটা পরীক্ষা আসতে পারে, তাই না? পাকিস্তান থেকে ভারতে অপারেশনের নাম কি? এটাও আমাদের কিন্তু
ধরতে হবে যে ভারত যেহেতু অপারেশন সিন্দুর বলল, তাহলে পাকিস্তান ভারতে যে অপারেশনটা চালিয়েছিল এই অপারেশনটার নাম কি? সাম্প্রতিক সময় এটা কিন্তু আগে অনেকগুলো অপারেশন হয়েছে, অনেকগুলো ব্যাপারে আমরা দেখেছি যে অনেকগুলো অপারেশনে যদি আমরা ধরি যে 1965 সাল থেকেই মূলত অপারেশনগুলো চলে আসতেছিল, কিন্তু 2025 সালে পাকিস্তান ভারতে একটা অপারেশন চালায়, অর্থাৎ ভারতের দাবির প্রেক্ষিতে, তাই না? ভারত যে অপারেশনটা চালিয়েছিল এই ভারতের অপারেশনের জবাব দেওয়ার ক্ষেত্রে কি করা হয়েছিল? পাকিস্তান একটা অপারেশন করেছিল, তার উপর নাম হচ্ছে অপারেশন বানিয়ান উন মারসুস। কি এটার নাম? BUNYAN, বানিয়ান উন মারসুস, অপারেশন বানিয়ান উন মারসুস। এই আক্রমণটা করে কারা? পাকিস্তানিরা ভারতকে। তাহলে অপারেশন সিঁদুর হচ্ছে ভারত কর্তৃক, আর পাকিস্তান কর্তৃক যে অপারেশন হচ্ছে এটার নাম হচ্ছে অপারেশন বানিয়ান উন মারসুস। আর এটা মূলত 7 থেকে 10 এর মধ্যে এই দুটো অপারেশনেও দুই দেশ করেছিল। ক্লিয়ার? সো দুটা দেশের অপারেশনগুলোই আমরা মনে রাখলেই হবে। হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট কমনলি ইউজড ফর ডেভেলপমেন্ট? AI ডেভেলপমেন্ট। AI ডেভেলপমেন্টের জন্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা AI উন্নয়নের জন্য সবচেয়ে ব্যবহৃত ভাষা কোনটি? পরীক্ষা আসতে পারে না? খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সবচেয়ে ব্যবহৃত ভাষা কোনটি। এখানে আছে HTML, পাইথন, COBOL এবং CSS। এখানে বোঝাই যাচ্ছে যে পাইথন। কি হবে উত্তর? পাইথন হচ্ছে সবচেয়ে AI ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে উপযোগী, এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা AI বলতে কি বুঝি? AI বলতে যেটা বুঝি, AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মূলত প্রোগ্রামিং ভাষা শেখার জন্য সবচেয়ে বেশি বলা হয়ে থাকে, ব্যবহার করা হচ্ছে কোনটা? পাইথন। সো পাইথনটাকে আমরা মনে রাখলে হবে। এটা সহজ এবং স্পষ্টভাবে লেখা যায় এটার মাধ্যমে। আমরা সবাই কিন্তু সচরাচর এটা করে থাকি, লিখে থাকি। এবং এই পাইথন সম্পর্কে যদি একটু তথ্য দেই, এটা 1991 সালে, কত সালে? 1991 সালে মূলত গুইডু ভান রোসাম কে করেছিলেন? গুইডু, GUIDO, গুইডু VAN ভান রোসাম এটা কি করেছিলেন? উদ্ভাবন করেছিলেন বা তৈরি করেছিলেন তিনি। এটাকে কোনটাকে? পাইথন ভাষাকে তৈরি করেছিলেন। এর মাধ্যমে সহজভাবে কি করা যায়? ডেভেলপমেন্ট করা যায়, ওয়েব ব্রাউজারগুলো থেকে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এরপরে অটোমেটেড যে মেশিন আছে সেটার ভাষাকে ডেভেলপ করা যায়, অনেকগুলো কাজ করা যায় পাইথনের মাধ্যমে। এই জন্য AI ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এই পাইথন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অরেঞ্জ কাপ ইজ রিলেটেড টু? অরেঞ্জ কাপ মূলত কার সাথে রিলেটেড? অরেঞ্জ কাপ বলতে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের খেলাগুলো আছে, এই খেলার সাথে বেশ কিছু ব্যাপার জড়িত, তাই না? অরেঞ্জ কাপ এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখানে 3টা খেলার নাম দেওয়া আছে, 4টা খেলা: ফুটবল, টেনিস, ক্রিকেট এবং ব্যাডমিন্টন। এই 4টা খেলার মধ্যে একটা খেলার সাথে কি আছে? অরেঞ্জ কাপ যুক্ত। সেটা কোন খেলা? আমরা যদি এখানে কমেন্ট করি যে অনেক ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে দেখি, টেনিসের ক্ষেত্রে দেখি, ক্রিকেটের ক্ষেত্রে দেখি, ব্যাডমিন্টনের খেলা দেখি, আলাদা আলাদা, তাই না? এটা মূলত যেটা আমরা বলে থাকি ক্রিকেটের ক্ষেত্রে এই অরেঞ্জ কাপ যুক্ত। কোন খেলা? ক্রিকেটের ক্ষেত্রে। তাহলে ফুটবলের ক্ষেত্রে আসতে পারে, ব্যাডমিন্টনের ক্ষেত্রেও আসতে পারে, টেনিসের ক্ষেত্রেও আসতে পারে। ফুটবলের সাথে আমরা জানি যে হ্যান্ড, ফ্রি কিক, গোল, তাই না? গোল বার থেকে শুরু করে আরও বেশ কিছু তথ্য আমাদের খেলাধুলার মধ্যে থাকে। তার মধ্যে আমরা অরেঞ্জ কাপ যদি ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখি, ক্রিকেট টুর্নামেন্টের জন্য এটা সচরাচর যে কারণে দেওয়া হয়, একটু বলেন দেখি অরেঞ্জ কাপ কোন কারণে দেওয়া হয়? আপনারা যারা এই ক্লাসটা দেখবেন আপনারা একটু করবেন যে কেন দেওয়া হয়। এটা হচ্ছে লাইবেরিয়ায় একটা খেলার জন্য দেওয়া হতো, পরবর্তী সময় এটা কিসে বাংলাদেশ বিশ্বে ক্রিকেটে আসে, বিশ্বের ক্রিকেটে এটা চলে আসে
এখান থেকে আমরা দেখি অরেঞ্জ কাপগুলো বিশেষ করে আইপিএলও এটা দেওয়া হয় বা আইপিএলও এটাকে ভূষিত করা হয় অরেঞ্জ কাপে। আর এখন বিশ্বের ক্ষেত্রে প্রত্যেকটা টুর্নামেন্টেই মূলত এটা দেওয়া হয়, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, আইপিএল সবগুলোতে কি করা হয়, এই অরেঞ্জ কাপটা দেওয়া হয়। ওকে, এর পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, হোয়াট ইজ আ পিকো সেকেন্ড বা পিকো সেকেন্ডের ক্ষেত্রে বলা হয় যে এটা কি, মূলত পিকো সেকেন্ড কি। পিকো সেকেন্ড কি এখানে দেওয়া আছে যে 1 trillionth of a second, 1 millionth of a second, 1 billionth of a second, 1 thousandth of a second। এটা বলা হচ্ছে 1 পিকো সেকেন্ড কাকে বলা হয়। পিকো সেকেন্ড হচ্ছে 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ, 1 বিলিয়ন ভাগের 1 সেকেন্ড, 1 বিলিয়ন ভাগের 1 সেকেন্ড, 1000 ভাগের 1 সেকেন্ড। এখানে বেশ কয়টা তথ্য দেওয়া আছে। সো এই পিকো সেকেন্ডকে বলা হয় 1 ট্রিলিয়ন অফ এ সেকেন্ড, মানে 1 ট্রিলিয়নের 1 ভাগ সেকেন্ডকে বলা হয় পিকো সেকেন্ড। দেখেন কত ভেতর থেকে প্রশ্নগুলো আপনাদেরকে ঠিক দিয়ে দেয়। এগুলো একেবারে যে সহজ এরকম না, কিন্তু মোটামুটি টাফ এগুলো মুখস্থ করা বা রাখা। এজন্য দেখা যায় ব্যাংকে কিন্তু অল্প নাম্বার পেলে শিক্ষার্থীরা মোটামুটিভাবে চাকরির দ্বার প্রান্তে চলে যায় বা তারা প্রিলি কোয়ালিফাই করে এবং রিটেনের দিকে চলে যায়। অল্প নাম্বারে কিন্তু এটা হয়ে যায়, কেননা এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা, এই প্রশ্নগুলো উত্তর করা এত বেশি সহজ নয়। ঠিক আছে, এত বেশি সহজ নয় এই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা। দ্য স্বদেশী মুভমেন্ট ইজ বেঙ্গল ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। এটা মূলত বলা হচ্ছে, বাংলা যদি আমি এটা করি যে বাংলার স্বদেশী আন্দোলন কোন ঘটনার সাথে সম্পর্কিত। বাংলার স্বদেশী আন্দোলন কোন ঘটনার সাথে সম্পর্কিত। এখানে 3টা বা 4টা দেওয়া আছে। দেখেন, জালিয়ানওয়ালার বাগ মাসাকার, সেটাকে আমরা বলে থাকবি 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটা আমরা যদি বলি যে পিটিশন অফ বেঙ্গল, এরপর হচ্ছে সল্ট মার্চ। এখানে সবচেয়ে বেশি তাহলে কোনটা স্বদেশী মুভমেন্ট আমরা যদি দেশের সাথে সম্পর্কিত করি তাহলে ধরে নিতে পারি 1905 সালের বঙ্গভঙ্গের সাথে এটা রিলেটেড। কিসের সাথে? 1905 সালের বঙ্গভঙ্গের সাথে এটা রিলেশন, অর্থাৎ পিটিশন অফ বেঙ্গল 1905, এটা বঙ্গভঙ্গের সাথে এই স্বদেশী আন্দোলনটা রিলেটেড। এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। আমরা সবাই জানি সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। সিপাহী বিদ্রোহ 1857 সালে রেভিলিয়ন যেটাকে বলা হয়ে থাকে মূলত। আমরা এখানে 3-4টা নিতে পারি, বঙ্গভঙ্গ, সত্য লবণ গ্রহ, 1857 সালের বিদ্রোহ। এই 1857 সালের বিদ্রোহের কারণে কিন্তু এখানে সিপাহী বিদ্রোহ হওয়ার কারণে, সিপাহীদেরকে মারার কারণে পরবর্তী সময় 1858 সাল থেকে আমাদের রানী ভিক্টোরিয়ার অধীনে যেতে হয়। অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল এবং পরবর্তীতে 1858 সালে রানী ভিক্টোরিয়া এই সিপাহী বিদ্রোহের কারণে সিপাহীদেরকে দমন করতে না পেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে অকথ্য নির্যাতন চালায়। আর এই অকথ্য নির্যাতনের একটা সাক্ষী হিসেবে আছে কি আমাদের জানেন? বাংলার কি আছে বলেন তো দেখি? একটা পার্ক আছে, ভিক্টোরিয়া পার্ক ছিল, এখন এটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, তাই না? এই যে বাহাদুর শাহ পার্কের নাম, এটা কিন্তু আগে রানী ভিক্টোরিয়া পার্ক ছিল, পরবর্তীতে এটা চেঞ্জ করে বাহাদুর শাহ পার্ক করা হয় এখানে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এটা দেখতে পাই। সো এই বাহাদুর শাহ পার্কের ক্ষেত্রে একটা হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা কি? এই বাহাদুর শাহ পার্কেই মূলত আমরা দেখেছি ওই সময় সিপাহী বিদ্রোহের সময় ভারতীয়রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা আমাদের এই বাহাদুর শাহ পার্কে আসেন এবং যারা সিপাহীরা বিদ্রোহ বেশি করত তাদেরকে ধরে এখানে ফাঁসিতে ঝোলাতো। কি করতো? ফাঁসিতে ঝুলাতো, যাতে আর বাকি কেউ কি করতে না পারে, কোনো আন্দোলন করতে না পারে, তারা যেন ব্রিটিশদের খেয়ে ভয় পায়। এই ভয় পাওয়ার কারণে তারা কি করত? এখানে এসে তাদেরকে জীবন্ত ঝুলিয়ে রাখতো। কি করত? জীবন্ত ঝুলিয়ে রাখতো। আর এই জীবন্ত ঝুলিয়ে রাখার কারণে এটা ভয় পাওয়ার কারণে এটা নিয়ে আরও বেশি আন্দোলন সৃষ্টি হয়, এটা নিয়ে আরও বেশি আন্দোলন জোরদার হয়। আর আন্দোলন জোরদার হওয়ার কারণে যেটা হয়, পরবর্তীতে রানী ভিক্টোরিয়া বলে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর এটা দেখতে হবে না, এখন সরাসরি কি হবে, আমার অধীনে আমি তাদেরকে দেখব। আর তখন থেকেই মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যাই আমরা। এর আগ পর্যন্ত আমরা কিসে ছিলাম? এর আগে পর্যন্ত আমরা ছিলাম কার হাতে?
ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এরপর থেকে আমরা রানী ভিক্টোরিয়ার অধীনে চলে যাই এবং রানী ভিক্টোরিয়ার অধীনেই আমরা মূলত কি করি, আরও প্রায় 90 বছরের মতো আমরা থাকি। ক্লিয়ার? এই হচ্ছে এটার হিস্ট্রি স্বদেশী মুভমেন্টের সাথে। তাহলে বঙ্গভঙ্গ প্রত্যক্ষভাবে জড়িত। কি জড়িত? বঙ্গভঙ্গ। হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে আপনাদের পরীক্ষা প্রশ্ন। দেখেন এখানে দিয়েছে রোম, অ্যাথেন্স, কনস্টান্টিনোপল, আলেকজান্ড্রিয়া, তাই না? এখানে বাইজেন্টাইনদের ওই সময় আমরা যদি দেখি, বাইজেন্টাইন সাম্রাজ্য, তার আগে ওসমানীয় সাম্রাজ্য, ওসমানীয় সাম্রাজ্যের আগে আমরা কিন্তু এই যে আমাদের দিলিস, আর্তুগুল, কুরুলুস ওসমান এগুলো দেখি, তাই না? এই যে ওসমান, আর্তুগুল এগুলো কিন্তু বাইজেন্টাইন সাম্রাজ্যকেই জয় করার জন্য দিনের পর দিন এই তুরস্কের যে আমরা যদি বলি তুর্কিরা, এই তুর্কিরা মূলত এখানে আন্দোলন করে গেছেন। সর্বশেষ যদি আমরা বলি যে বাইজেন্টাইন এম্পায়ারের মধ্যে তখন কনস্টান্টিনোপল ছিল তাদের রাজধানী। এই কনস্টান্টিনোপল কিন্তু ওসমান, তাই না? ওসমানের অধীনে চলে আসে, বাইজেন্টাইন ওসমানের অধীনে চলে আসে। কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে মুসলিম বিশ্ব বা মুসলমানরা তুরস্কের আধিপত্য বিস্তার করে। এই বাইজেন্টাইন হচ্ছে কার মানে রাজধানী কি ছিল ওই সময়? হচ্ছে কনস্টান্টিনোপল। কি ছিল? কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইনের সাম্রাজ্যের রাজধানী। আচ্ছা, রোম যেটা ছিল আমরা সবাই জানি, রোম এটা হচ্ছে আমরা যদি বলি রোমানীয় সাম্রাজ্য, এবং অ্যাথেন্স গ্রিস সাম্রাজ্য, গ্রিস যারা বসবাস করে সেখানে, এবং আলেকজান্ডারিয়া এটা এখন পর্যন্ত ওরকমভাবে ওই সাম্রাজ্যের কোনো ভিত্তি স্থাপন করেনি। তবে রোমানীয় সাম্রাজ্য ছিল এবং এখানে গ্রিস যেটা আমরা বলে থাকি গ্রিস সাম্রাজ্যও ছিল। এগুলো ছিল মোটামুটিভাবে অতটা বেশি কি হাইলাইটেড না। তবে বাইজেন্টাইন এবং কনস্টান্টিনোপল ছিল ওই সময়ের জন্য সেরা এবং হাইলাইটেড একটা ইস্যু, এজন্য এটা পরীক্ষা দিয়ে দিয়েছে। এটা উত্তর কি হবে? কনস্টান্টিনোপল। তারপরে আমরা যদি দেখি হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু গ্র্যান্ট উইমেন ইন রাইট অফ ভোট? এটা সচরাচর যদি বলা হয় যে কোন দেশ সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রয়োগ করার রাইট দেয়, কোন দেশ? আমরা যদি দেখি আমরা অনেক বেশি এটা পড়েছি, তাই না? অনেক বেশি এটা পড়েছি যে কোন দেশ সর্বপ্রথম ভোটাধিকার দেয়। ভোটাধিকার কাদেরকে? নারীদেরকে। কত সালে দেয়? এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? সো এখানে ইউএসএ দিয়েছে, ফ্রান্স দিয়েছে, এরপর হচ্ছে আপনার আরও বেশ কিছু তথ্য দিয়েছে, নিউজিল্যান্ড দিয়েছে, কানাডা দিয়েছে। তবে আমাদের প্রশ্ন যেটা হলো যে কোন দেশ সর্বপ্রথম ভোটাধিকার দেয় নারীদেরকে? এটা আমরা বাংলাদেশেও ভোটাধিকার এখন দিয়েছি, তবে খুব কাছাকাছি সময় দেয়নি। নিউজিল্যান্ড দিয়েছে সর্বপ্রথম ভোটাধিকার। কাকে? নারীদেরকে। নিউজিল্যান্ড সর্বপ্রথম ভোটাধিকার দিয়েছে নারীদেরকে। কত সালে? 1893 সালে। 1893 সালে, 21 বছরের কথা বলা আছে। 1893 সালে সর্বপ্রথম নিউজিল্যান্ড নারীদেরকে ভোট দেওয়ার রাইট বা ভোট দেওয়ার অধিকার প্রদান করে। সুতরাং এটা নিয়ে আর তেমন কোনো প্রশ্ন ভাবে নাই। শুধুমাত্র নিউজিল্যান্ড আমরা পড়ব যে নিউজিল্যান্ড ভোটাধিকার প্রয়োগ করে। ভোটাধিকার প্রয়োগ করার জন্য নারীদেরকে সর্বপ্রথম কি করে? পারমিট করে। এই মোটামুটি আমাদের আজকের যে সিনিয়র অফিসার ব্যাংকের প্রশ্ন সলিউশন। এরপরেও আপনাদের আমরা ধাপে ধাপে সিনিয়র অফিসার থেকে অফিসার জেনারেল এবং এরপর ক্যাশ নিয়ে আমরা আলোচনা করব। ক্যাশের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আছে, অফিসার জেনারেলের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর ব্যাংক রিলেটেড যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা বা ব্যাংকে যদি আপনারা আমাদের ব্যাংক কোর্সে ভর্তি হতে চান, এনরোল করতে চান, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন 09644333300। এই নাম্বারে যোগাযোগ করে আপনি ব্যাংক রিলেটেড যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনার অবশ্যই এখান থেকে জানতে পারবেন। এবং আমি আবারও বলবো, ব্যাংকের মতো চাকরি পাওয়া সহজ কোনো সেকশনেই নেই। অর্থাৎ এখানে পরীক্ষা দেবেন একবার, কিন্তু চাকরি পাওয়ার আশা থাকবে 4 বার। সেটা কিভাবে? কেউ যদি ব্যাংকে একবার পরীক্ষা দিয়ে প্রিলি, রিটেন, ভাইভা কমপ্লিট করে ফেলতে পারে আর সে অপেক্ষায় থাকতে পারে, বলা যায় না 4 বছর 5 বছর পরও তার চাকরি হতে পারে। কারণ এখানে বেশ কিছু জায়গায় প্যানেল থেকে নিয়োগ দেয়, অর্থাৎ 4 বার 3 বার 5 বার পর্যন্ত আমরা দেখেছি অনেক ব্যাংক কি করে প্যানেল থেকে নিয়োগ দিয়ে থাকে। সুতরাং ওই জায়গায় আমাকে দেখতে হবে যে ব্যাংকের ক্ষেত্রে
চাকরি পাওয়াটা খুবই সহজ। আপনারা যারা অন্যান্য জবের জন্য 1 বছর 2 বছর প্র্যাকটিস করতেছেন, পড়াশোনা করতেছেন, আমি বলবো কেউ যদি মাত্র 6 মাসের প্রিপারেশন নেন ব্যাংকের জন্য, চোখ বন্ধ করে বলতে পারি আপনার ব্যাংকের প্রস্তুতি সুন্দর হবে। সো সেই প্রত্যাশা রাখি আগামীতে আবার আপনাদের সাথে ব্যাংকের অফিসার জেনারেলের সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আসব এবং এরপরে আমি ক্যাশ প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব 2022 সাল ভিত্তিক। এরপর আমরা আস্তে আস্তে 21, 20 এবং 19-এর দিকে ধাবিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।